শেষ চরিত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলম। পর্ব সংখ্যা ৯। এরা বাপ ও ছেলের উল্টোপাল্টা কিছু করলে ধোলাই দিতে কম করবে না সে। পেট পুরে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পয়তারা সহ্য হয় না। তখন ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সায়ন নেমে এলো। তার গলায় ঝোলানো হালকা আকাশি রঙা তোয়ালে, পরনে মেরুন টি শার্ট ও কালো ট্রাউজার। সিঁড়ি বেয়ে নামতে নামতে চোখাচোখি হলো সায়নের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। সায়ন গা ঘেঁষে দাঁড়ালো একদম স্বর্ণের পাশাপাশি। বাকিরা আহনাবদের কথা শোনায় মগ্ন। তখন স্বর্ণ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বেয়াদব। বিয়ে করতে বলি বিয়ে করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূর যা, যা বলছি। কথাগুলো নিজ মনে মনে আওড়ালো সে। স্বর্ণতার কথা আগামাথা কিছুই বুঝলো না। ওদিকে আহনাবের বাবা পড়েছে না ছেলেকে দুটো থাপ্পড় দিতে। তখন সারাফাত চৌধুরী গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলো। আহনাবের বাবা ফোন এগিয়ে দিল। সারাফ চৌধুরী স্বভাবসুলভ গম্ভীর স্বরে বললেন, কি হয়েছে আহনাব, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে আহনাব ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে নিল। সারাফাত চৌধুরী বাড়তি কথা না গিয়ে আসল প্রসঙ্গে তুললেন। সরাসরি জানতে চাইলেন, এসবের মানে কি? সবকিছু করেছে কিংবা অন্য কিছু? আহনাব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুক ভরে নিল। তারপর স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটটা এগিয়ে আনা যায় না কেন? ১.৫ বছর আমার কাছে অনেক বেশি বলে মনে হচ্ছে। কিন্তু শখের পড়া। জবাব কিছু বলতে গিয়েও থেমে গেল সারাফ চৌধুরী। অনুবাদন করার চেষ্টা করলো ছেলেটার ব্যাকুলতা কাতরতা। এ বয়স, এ সময়, এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে দু একটা পাক ধরেছে, মানে এই নয়, অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি শখকে শুধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট কি এগিয়ে আনবো? শখ আমতা আমতা করে ওড়নার একটা কোণ শক্ত করে চেপে ধরল। সত্যি বলতে সে জানে আহনাব কেন এমন করছে। আসলে সে শখকে ছাড়া থাকতে পারছে না। তার একটা দিন, একটা বছর মনে হচ্ছে। ১.৫ বছর তার কাছে নাকি ১.৫ যুগের মতো। এই দূরত্বে না ঘোচানো সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, চৌধুরী বাড়ির বড় কন্যা দিনের পর দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের ওপর থেকে চুপ করে শুনছে আহনাব। সে এক মনে আল্লাহকে ডেকে যাচ্ছে। শখ মুখ ফুটে তার সম্মতি জানায়। শরাফত চৌধুরী দেখছেন আহনাব অস্থিরতা আর শখের নির্লিপ্ততা। তখন সায়ন মুখ খুলল। আহনাবের উদ্দেশ্যে বলল, ডেট এগোবো ঠিক আছে, কিন্তু শখের পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে ফিরে এসে তরি ডোবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে আহনাব। ডাক্তারি পেশাটা অন্যের সাথে গুলিয়ে ফেলো না। একথা বলে আহনাবের মুখটা মলিন হয়ে গেল। এবার শাওন চৌধুরী বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? ৩ মাস পর। তুমি কি ৩ মাস পর বিয়ের অনুষ্ঠান সারতে চাচ্ছ? জি আঙ্কেল। শখকেও নিয়ে যাবে? জি। আমি এই ৩ মাসে সব ব্যবস্থা করে ফেলব। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনার ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেব ইনশাল্লাহ। এ পর্যায়ে আহনাফের বাবা প্রচণ্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বললেন, এবার কিন্তু বাড়াবাড়ি করছো আহনাফ। হুট করে দেশ ছেড়ে আপনা আপনি এরকম করা একদমই উচিত কাজ নয়। পড়াশোনায় ইফেক্ট পড়বে, এটা তো ভুল বলেনি ওনারা। বারণ শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। শখও নীরবে কাঁদতে লাগলো। তবুও আহনাব দমল না। সে মুলির মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার পরেও খুব বাজে ইফেক্ট পড়বে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে গেছি। বউ আমার, বিয়েও করবো আমি, তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার হতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছে হিসাব করে কি লাভ? নিজের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো প্লিজ। থমকে গেল সবাই। কথা হারিয়ে গেছে সবার। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাতর সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। আহনাফের কথা শখের বুক পাঁজর ভেঙে এলো। বলা বাহুল্য, এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও তো চায় মানুষটাকে। শখকে কাঁদতে দেখে সবাই চুপ, মুখ চাওয়াচাই করলো। তখন শুদ্ধ এগিয়ে এসে বসলো বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ শুদ্ধকে দেখে সালাম দিল। শুদ্ধ জবাব দিয়ে বাড়তি কথা না এগিয়ে সরাসরি শখের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল,
আহনাফ স্পষ্টভাবে তোকে চাইছে। এবার তুইও কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও। প্রয়োজনে আহনাফকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে আরো ভালো ছেলের অভাব নেই। এই কথা শুনে শকজন আঁতকে উঠল। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। আহনাফকে ভালোবেসে ফেলেছে সে। পরিস্থিতি যা, এখন মুখে কিছু বলতে হবে। কিন্তু কিভাবে বলবে সেও তো রাজি। ৩ মাস পর বিয়ে হলো, তার সমস্যা নেই। বোনকে চুপ থাকতে দেখে শুদ্ধ বলল, তাহলে বাদ। আম আম আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে ৩ মাস পরেই? হুম। তখন সায়ন চৌধুরী কথা ধরলেন, কিন্তু তোর পড়াশুনো? এ কথার জবাব শখের দেওয়া হলো না। কারণ আহনাফের চোখে চোখ রেখে শুদ্ধ পুনরায় তাকে জিজ্ঞেস করে বসল, শখের পড়াশোনা নিয়ে তোমার আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকে ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়, তার ভালো মন্দ সকল সমস্যার সমাধান করতে হয়। আশা করি তুমিও তাই করবে। এতটুকু বলে সে মেজো চাচুর দিকে তাকালো। ওনার বলা কথার জবাব করল, বিয়ের পরেও মেয়েদের পড়াশুনো হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টা আর আপনজনদের সাপোর্ট। নিজের স্বপ্ন পূরণ করতে এ দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর আহনাফের যদি শখের পড়াশোনার সামান্যতম বাধার কারণ হয়, তাহলে আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে যে চৌধুরীদের সম্পত্তি নয়, স্বয়ং চৌধুরীদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রত্ন আমরা দেব না। যাকে দেব তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্যর কথা কাজে করে প্রমাণ দেখাতে হবে। শুদ্ধের প্রতিটি শব্দে তার বুঝতে বাকি রইল না। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠের হুমকি। এরপর আহনাফের কথা অনুযায়ী ৩ মাস পর বিয়ের ডেট ঠিক করা হলো। গুমোট পরিবেশ কাটানোর সকলের অন্য প্রসঙ্গের কথা তুলল। আহনাফও হাঁপ ছেড়ে খুশি মনে কল কাটল। এরপর আর কিছুক্ষণ থেকে আহনাফের বাবা মা বিদায় নিলেন। শখ চলে গেল নিজের রুমে। এক একে ড্রয়িং রুম ফাঁকা হতে সায়নও রুমের দিকে যাওয়ার পথে পা বাড়ালো। রুমে না এসে যাবে স্বর্ণের রুমে, কারণ পাজরা তাকে বিয়ে করতে চায় না, অথচ স্বপ্নে এসে কিসব করে যায়। কেন করে এসব? এর জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে দাঁত ফেলে দেবে বেয়াদবটার। কিন্তু সে যাওয়ার আগে শুদ্ধ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এই কথা বলে শুদ্ধ রুমে চলে গেল। শায়ন ভেবেছে স্বর্ণ বোধ হয়, তাই সে ও পা বাড়িয়ে বাগানের দিকে গেল, কিন্তু গিয়ে দেখতে পেল না কাউকে। খুঁজলো এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতে কান্নার শব্দ তীব্র হতে লাগলো। ভালো করে খেয়াল করে দেখলো স্বর্ণ নয়, শীতল গাছের উপর বসে ভ্যাবা করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সায়ন বিচলিত হয়ে বলল, এ কি কাণ্ড? এখানে তুই? আর এভাবে কাঁটা ছড়িয়ে রেখেছে কে? ওই কুত্তা বিছিয়েছে। কুত্তা? কুত্তা ভেবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এদিকে ডিজিটাল কুত্তা, একে তো জাদুঘরে রেখে আসা উচিত। সেই সাথে নামকরণ করা উচিত, কাঁটা বিছানো কুত্তা। অন্য সময় হলে সায়নের কথা শুনে শীতল খিলখিল করে হাসতো, কিন্তু এখন মোটেও হাসি পাচ্ছে না তার। তাই নাকি টেনে ফোপাতে ফোপাতে বলল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুকুর হয় কিভাবে? কি বলিস পাগলের মতো? কাঁটা সরায়, নেমে আয় দেখি। একথা বলে সায়ন একে একে কাঁটাগুলো সরাতে শীতল গাছ থেকে নেমে এলো। কোমরের কুঁজে রাখা ওড়নাটি ঠিকঠাক করে ধপধপ করে পা ফেলে ছুটল বাড়ির দিকে। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল শুদ্ধের রুমে। দরজা খুলে দেখলো শুদ্ধ খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে রাগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানি দিল, তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য সিরাত সবাইকে ডাকছে, সেও গেল। সায়ন বাদে একে একে সবাই হাজির হয়েছে। শুদ্ধ কোথাও যাবে বোধ হয়, তৈরি হয়ে নিচে নেমেছে। শীতল তাকে দেখা মাত্র থমথমে মুখে সোফা ছেড়ে মেঝেতে বিছানার কার্পেটের উপর বসলো। তারপর এক হাতে বাড়িয়ে ট্রে থেকে হালিমের বাটি তুলে নিল। শুদ্ধ এসে বসেছে পাশের সোফায়। শীতল গরম হালিম মুখে দিতে চাকা খেয়ে উফ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ ব্রুকুচকে কিছু বলার আগে শীতল উঠে হনহন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে। ততক্ষণে সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়।
সিরাজ, সিমিত, বাহারি সব নাস্তা চা এনে রেখেছে সবার সামনে। তুলে দিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই শুদ্ধ মুখ থেকে ব্যথাতুপ শব্দ বেরিয়ে এলো। সবাই কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে? উতলা হয়ে জানতে চাইল। জেনারেটর অন করে গেল। ঝকঝকে আলোতে ভরে উঠল ড্রয়িং রুম। শুদ্ধ তখনও মুখ কুঁচকে চোখ খিচিয়ে শটানে বসে আছে। তার একটা হাত পিঠের পেছনে। সীতারা ছেলের হাত খেয়াল করে বসল। আব্বা, কি হলো তোর? কি এমন হয়েছে? না কিছু না। সীতারা শুনলেন না। ছেলে জোর করে টি-শার্ট উঁচু করলেন, আঁতকে উঠলেন। এ কি কাণ্ড! এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি পিঠের দিকে। কারো ধারালো ৪ আঙুলের দাগ পড়ে গেছে। বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়েছে। মাংস উঠানো পায়তারায় ছুটছিল। সুধের অবস্থা দেখে সীতারা দৌড়ে গিয়ে অ্যান্টিসেপটিক্স এনে লাগিয়ে দিলেন। সিমিন হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের করবত বেড়ে যায়। সূরা পড়ে সুধের মাথায় ফু দিলেন। সীতার ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি, কিন্তু কিছুই পেলেন না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলেই হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝতেন না কেউই। তবে শুদ্ধ আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপল। কাজ সেরে তখনই পালিয়েছে সে। পরপর শুদ্ধের ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু সীতারা উঠতে দিল না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবে ছেলেকে ছাড়লেন। যে ক্ষত করেছে প্রচুর ব্যথা হবে। শুদ্ধ কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পেছনে ফিরে তাকায় শীতলের ব্যালকনি বরাবর। কেউ নেই, তবে সে নিশ্চিত শীতল ওখানেই লুকিয়ে আছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই শীতলের কণ্ঠে গান কুণ্ঠস্বরে গাইতে শুরু করলো। সে থমকে দাঁড়িয়ে গেল। শীতল তখনও চেঁচিয়ে গেয়ে চলছে। বন্ধু হাইটা যখন যায় পিছন ফিরা ফিরা চায়, দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়। বন্ধুর মাথায় বাবরি চুল, দেখতে লাগে বিউটিফুল। রঙে ঢঙে রহিম সাইজা আমারে নাচায়। উপর থেকে চেঁচিয়ে গান গাইতে সে শীতল, আর নিচে দাঁড়িয়ে গান শুনছে এবং হতবাক হচ্ছে শুদ্ধ। তার বোধগম্য হলো না আসলেই গান নাকি আস্ত খোঁচা। গানে যদি হয় ধাপে ধাপে মিল কিভাবে হলো? দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়। এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মনে দোতারা বাজে। তা ধীর গতিতে বাজে নাকি বুলেট গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করে দেখা দরকার। তবে পরখ করার আগে চালাকার দরকার। বেশি শক্তপোক্ত না হলেও চলবে। ওই একবারে দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয়। তাছাড়া এইবার বাড়ি এসে বুঝলো আশপাশে চালাকাঠ দেখেনি। আগে ছাদে বাগানে চালাকাঠ পড়ে থাকতো। চালাকাঠগুলোর হাত পা গজিয়েছে বোধহয়। হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার। এত দরকারি দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও। ততক্ষণে শীতলের গান থেমে গেছে। থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত। শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখে শীতল গান গেয়েছে। আর গান থেমেছে মানে সে উকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। এ কথা ভাবা মাত্রই জানালার পর্দা আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উকি মারল শীতল। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবার উকি মারল। তখন শুধু চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। কথা কানে ঢুকলো না। আয় বলছি, ভাজা বাদাম কিনে দিব। আমাকে যেতে বলে খবর আছে তোর। ১ থেকে ১০ গুনবো। এর মধ্যে না এলে আজ সারারাত কান ধরিয়ে করিয়ে রাখবো। কথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল, আমি কিছু করিনি শুদ্ধ ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না। বাদামের লোভে দেখিয়ে চালাকাঠ দিয়ে মারার ধান্দা কি ভেবেছেন আমি বুঝি না। ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো। তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব কিন্তু। কোথায় যাবেন? পাত্রী দেখতে। আমি যাব না। না, আগে আমি দেখে আসি। পছন্দ হলে সবাইকে নিয়ে দেখে আসবো। মেয়ে কি করে? দেখতে কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো। সুন্দরী বউ লাগবে না আমার। আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকা হয় আর মাথা মোটা টাইপের হয়, সেটা জলজান্ত প্রমাণ তুই। এখানে শুনে শীতল মুখের হাসি মিলিয়ে গেল।
মন ভার হলো। সে মুখ গোমড়া করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন। নামবো না আমি। ওকে। আচ্ছা শোন, একটা কাজ করতে পারবি? করতে পারলে চকচকে ৫০০ টাকা নোট দিব। কি কাজ শুধু ভাই? একটা মোটা চালা কাঠ আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জংলি বিড়ালের উপদ্রব হয়েছে। মুখের ভাষাও জঘন্য। শায়েস্তা করা লাগবে। এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছিস, তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি। সত্যি তো? হুম। আচ্ছা, থাক তাহলে, রাতে দেখা হচ্ছে। টাকাও নেওয়ার জন্য রেডি থাকিস। এই কথা বলে শুদ্ধ সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে। শুদ্ধ চালাকিও ধরে ফেলেছে সে। তবে চালাকি খানিকটা দেখে খিলখিল করে হেসে উঠল। শুদ্ধের জব্দ করতে পেরে সে খুশিতে আত্মহারা। দুটো ডানা থাকলে আকাশে এক্ষুনি দু চক্কর মেরে আসার মতো খুশি তার মনে। সন্ধ্যায় বাড়ি সদস্যর সামনে এই সাহসী কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাইছে, পৃথিবী এত সুন্দর ক্যা, সুখ এত শান্তির ক্যা। এ কথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেলো। তারপর কায়দা করে ব্রু জোড়া নাচিয়ে দুষ্টু হেসে বলল, আসবি আর লাগতে? আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে উড়াউড়ি করা ৭ জন্মের মতো ঘুচিয়ে দেব। মুখ ভেঙচি দিয়ে কথাগুলো বলে স্মরণ হলো শুধু পাত্রী দেখার কথা বলল। আসলেই কি তাই? গেলে যাক। তার মতো বিশুদ্ধ পুরুষের কোন মেয়ের সঙ্গে হিসাব নিয়ে কপাল পোড়াতে চাও তা চাক। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম অকস্মাৎ সমবেদনা। এ কথা বলে মিটমিট করে হাসতে হাসতে রুম ছেড়ে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাগ মিটেছে। এতক্ষণ রাগে মাথায় থাকায় হ্যাং হয়ে যাচ্ছিল মাথাটা। ইচ্ছে করেছিল দাঁতে দাঁত পিষে মরে যেতে। এত রাগ হচ্ছিল, যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ের কামড়ের অবস্থা খারাপ না করে দিত। পিঁপড়ের জ্বালায় লাফ মেরে নামতে পারত। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। ৩ বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে, শুধু নিচে কাটা বিছানা থাকায় নামতে পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো। মনকে বুঝিয়ে দিত, হারামি পিঁপড়ে কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাহাসি সে চায়নি। এখনো বড় হয়েছে, পিঁপড়ের কামড়ে কাটলে লোকে কি বলবে, তাই সে কথা গোনোই থাক। কিন্তু পেয়ারা ফুলের ওপর বসা হারামজাদা মৌমাছিও বুনবুন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর এসেই ফুল ফুটিয়েছে। এক হাতে ডাল ধরে অন্য হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে ৩টে মৌমাছি ৩টে কামড়ে ধরে রেখেছে। তারপর কোনো মতে ৩টেকে পিষে মেরে কেটছিল সে। খুব জ্বলছিল। মৌমাছির কামড়ে জ্বালা যত বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল সুতের উপর। তার কারণে এসব হয়েছে। তারপর আর কি, সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালা ধরিয়ে দিল। দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকার মতো একটি ব্যাপার হয়েছে। কিছুক্ষণ বই নিয়ে নেড়েচেড়ে দেখে তার মনে হলো, কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এ মাসে পড়ে কি হবে? ঈদের পর মেলা সময় আছে, তখন পড়লেই হবে। এখন মন ভালো করা উপন্যাসের বইটা শেষ করা যাক। যেভাবে সেই কাজ, সে উঠানে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে পড়া শুরু করলো। উপুড় হয়ে শুয়ে বুকের দিকে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো। কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সারা জীবন তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবে না, তবে ভালোও থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। কথাখানি ভারী পছন্দ হলো শীতলের। চিত হয়ে শুয়ে বইটি বুকের উপর রেখে গম্ভীর চিন্তায় মগ্ন হলো সে। ভাবলো অনেক কিছু, তার শত্রু ওই একটা। তাকে কি মন্ত্রে কাবু করলে কেমন হয়? শুনশান এরিয়া, চারিদিকে অন্ধকার জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে শুদ্ধ ৫ মিনিটের পথ পেয়ে হেঁটে এসেছে। নেমেছে নির্জন এক স্থানে। চারপাশে তাকিয়ে প্রবেশ করলো জঙ্গলের আরো গভীরে। সারি সারি গাছ, অন্ধকার পথ, কাটার ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসে আধা ভাঙা পুরনো একটি খুপরির কাছে। খুপরিটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানানোর আগেও বানানো হয়নি এটা। অবহেলায় ইট খসে যাচ্ছে। সবুজ লতাপাতা ভরে গেছে খুপরির দুর্বল প্রাচীর। আশপাশে বড়সড় গাছের পাতা ঝরে শুকিয়ে পড়ে আছে মাটিতে। কদম ফেলার সাথে সাথেই মর্মর শব্দ করছে। সে খুপরির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করল
খট করে শব্দ হলো। মুহূর্তে সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল। আকস্মিকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল। ঘুরছে প্লেটটা। প্লেটটার লক চালাচ্ছে শুদ্ধ অদ্ভুত কায়দায়। পেন্টাল আকারের ইংরেজি এস অক্ষরটি ভেসে লক খুলে দিল। দেখা মিলল একটি গেটের। গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি। সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট পুনরায় বন্ধ করে সিঁড়ি বেয়ে নামল। তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়িয়ে শরীর স্ক্যান করল। স্ক্যান করার কারণ শরীর যদি কোনোভাবে ক্ষত কিন্তু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, নতুবা অ্যালার্ট দেবে। এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মেনে তারপর ঢুকতে হয়। মানার মতো সিস্টেম অন রেখেছে। তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে যেগুলো একদিকে যেমন উপকারী তেমনি কেন্দ্রক্ষেত্রীয় দিক থেকে দাঁড়ায় প্রাণনাশী। সিদ্ধ শরীর স্ক্যান করে গেছে। দরজার দিকে এগিয়ে গেল সে। পিপ পিপ শব্দ করে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো। মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়ল এক মানবীর দিকে। মানবী অ্যাপ্রন পরিহিত অবস্থায় সোফায় গা এলিয়ে বসে আছে, চোখ জোড়া বন্ধ, অথচ ঠোঁট অমায়িক হাসি। হঠাৎ সেই হাসি মুছে গেল। দ্বিতীয় কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুলে তাকালো। শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতে শুদ্ধ ভেতর প্রবেশ করল। ঐশ্বর্য কোথায়? কেবলই ফ্রেশ হতে গেল, চলে আসবে এক্ষুনি। হঠাৎ জরুরি তলব। কাজ হয়ে গেছে। কোনটা? পুরনোটা। নতুন কোনো সিস্টেম দেখা দিয়েছে? হুম। কি? ছেলেটার পুরুষালী হরমোনগুলো ব্লক হয়ে নারীর দেহে হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয়ব কেটে ধীরে ধীরে নারীর দেহের গঠন প্রকাশ পাচ্ছে। তার মানে আমার ধারণাই সঠিক। মেডিসিন বদলে দিয়েছে কেউ। হুম। তবে অবাক করার মতন সব ঘটনা ঘটছে। যেমন ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে, শরীরের অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃদ্ধি প্রাপ্ত বয়স্ক নারীদের মতো দেখাচ্ছে, যা আমাদের ধারণার বাইরে ছিল। কথা হচ্ছে এই মেডিসিন কোথা থেকে এলো, কারা বানালো, তাদের মূল উদ্দেশ্য কি? এটার রেজাল্ট ভয়াবহ। কেউ যদি প্রতিশোধমূলক কাজ করেও এটাতে বাজেয়াপ্ত করে তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে পড়বে। এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল। পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে। কাচের তৈরি বিশাল কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ। শ্বাস চললেও চলাফেরা নেই। কথা বলে মাঝে মাঝে, চোখ মেলে তাকায় না, খাবার নিজে হাতে তুলে খায় না। তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে। তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে। বর্তমানে তার যা অবস্থা, ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে। কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্যে পরিণত হতে পারে, আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে। শুদ্ধ মুখে মাস্ক পরে এগিয়ে গেল তার কাছে। কে বলবে বড়লোক বাপের ছেলে এটা? যাই হোক, কর্মফল বলে এটা হয়েই থাকে। এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজ পরখ করলো। মাত্র 4 সপ্তাহে এসব সিমটম দেখা দিয়েছে। আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক, দেখার প্রয়োজন তাদের আর কি কি দেখতে হয়। তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে। এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে ঐশ্বর্যের সাথে দেখা করলো। কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে। সেসব করতে করতে রাত বাজলো 1টা। ঐশ্বর্য সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজলো রাত 1:30। সায়নের পার্টি অফিসে তখনও খোলা। পার্টি অফিস পেরিয়ে চৌধুরীর বাসায় যেতে হবে। শুদ্ধ কি মনে করে অফিসের ভেতরে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই আজমল সহ সকলেই ব্যতিব্যস্ত হয়ে গেল। শাহরিয়ার ভাইয়ের ছোট ভাই, মানে তাদেরও ভাই। মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না। শুধু চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর আজমলের সামনে বসে বলল, ভাই কোথায়? হুম, বাড়তি কথা নাও, কাজের কথাই বলো। ভাই একটু কাজে গেছে, চলে আসবেনে। কোথায় গেছে? কনককে মারা দিতে। হালায় বহু জ্বালাইতেছে। শাহরিয়ার ভাইয়ের ঠাপ না খাইয়া মাদারচোদ শুধরাইব না। আপনি বসেন ভাই, ঠান্ডা খান। কনক মানে সিদ্দিকের জ্বালা? হ ভাই। কি করছে সে? কনকের বইনরে কেরা জানি রেপ করছে। এখন কনক দোষ দিতেছে শাহরিয়ার ভাইরে। পুলিশ কিছু করছে। পুলিশ আয়া কিছুক্ষণ আগে। তার মানে
ভাইয়া থানায় এখন, তাই না? হ। না মানে ও হইছে কি ভাই? চলো। ভাই কইতাছি যে চৌধুরী বাড়ি জানাইলে মানা করছিল শাহরিয়ান ভাই। জানলে আমারে আগে কোপাইবে। কা সকালটা হইলে ভাইয়ের জামিন হইয়া যাইব। আপনি থানায় যায়েন না ভাই। শাহরিয়ার ভাইয়ের গোস্সা করব। শুধু শুনল। তারপর এক পকেটে হাত গুজে আজমলের কাঁধে হাত রেখে হাঁটতে, হাঁটতে বলল, তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে। তা জানো? যে ভাই জানি। এসব কেস ভাইয়ের নামে আগে পিছে থাকলে তার নির্বাচন করার স্বাদ ঘুচে যাবে। রাজনীতি করো অথচ সিদ্দিকের চাল ধরতে পারোনি। সিদ্দিক এখন একটাই লক্ষ্য, ভাই নির্বাচন করতে না দেওয়া। এজন্যই কনকের বোনের কেসটা ভাইয়ের ঘাড়ে চাপাইতেছে, যাতে কেস জড়িত থাকে তার নামে। নির্বাচনের আগে ভাইয়েরও মুখ থুবড়ে পড়ে। যদি ভাইয়ের ভালোবাসা এবং তার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে চলো। যে রাতের দাগ রাতেই মুছি। দাগ পারবে না, তাই দাগের অবহেলা করতে নেই। কোন দাগ কার জীবনে মোড় ঘুরিয়ে দেয় বলা মুশকিল। তার কথাবার্তাগুলো হজম হতে সময় লাগলো। আসলেই তো এসব তো ভেবে দেখেনি। এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত, কারণ এরা জানেও বেশি আর জ্ঞানও দেয় বেশি। দুজনের কথা না বাড়িয়ে চলল থানার দিকে। যেতে যেতে শুধু ফোনের কারোর সাথে কথা বলল। কথাগুলো শুনে কোনো বড় মাপের মানুষ বলে মনে হলো। এটাও বুঝলো শুধু রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে। সঙ্গে এটাও বুঝলো সায়নের জমিন হলো বলে। থানার অলরেডি জানানো হয়ে গেছে। ঘটনা বুঝে আজমল হঠাৎ আমতা আমতা করে বলল, ভাই এখন কথা কইতাম অনুমতি পাইলে। হুম। রাগ কইরেন না। ভুল কইলে মাফ করে দিয়েন। মনের কথা চাইপা রাখতে পারছে না বলেই কইতাছি। ভাই আপনে এসব কাজ ছাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন। কি দরকার শুধু, শুধু অবুঝ ইন্দুরের হোগা ইঞ্জেকশন মাইরা? আমাগো চারপাশে বড়, বড় মেলা ইন্দুর আছে। তাও মুখোশ পরা ইঁদুর। আমি আর শাহরিয়ার ভাই মাঠে নামছি হেগোর হাফ করণের লাইগা। আপনি আমাগো সঙ্গ দিলে আমাগেও লাভ হইব। কারণ আপনি তো আবার ইন্দুরের হোগা ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে। ভালোই পারবেন। আমরা রোজ আপনার ইন্দুর আয়না দিমু, আপনি খালি ইঞ্জেকশন মারবেন। আমি খালি ইঞ্জেকশন মারি একথা কে বলেছে? শীতল আপাই। এসব ভাষা ব্যবহার করেছে? না, না, ছি, ছি। আপা পড়ালেয়া জানা মাইয়া। এসব ভাষা কয় নাই। আপা ভালো ভাষায় কইছে। শুনি কত ভালোবাসা ব্যবহার করেছে সে। আসলে হইছে কি, আমি ভাইয়ারে আপনার কথা জিগাইছিলাম। তখন আমি নতুন, কাউরে চিনতাম না। শীতল আপা ভাইয়ার সাথেই ছিল। আপনারে গাড়ি কইরা কলেজে নামায়া দিতে যাইতেছিল। আপনার কথা কওনের পর আপাই কইল, আপনি সাইনটিস্ট। আমি বুঝি নাই এডি আসলে কি, কাম কি? পরে আপা আমাকে বুঝাইয়া কইল, আপনি বিজ্ঞানী। পরীক্ষা নিরীক্ষা করেন লিগা নাকি ইন্দুরের বামে ইঞ্জেকশন মারেন। আপা শিক্ষিত মাইয়া, তাই কইছিল বাম। বাম কি তাও বুঝি নাই। নহত। পরে আপা চাইলা গেল। শাহরিয়ার ভাই কইল বাম মানে হইল পাছা। ভদ্রলোকেরা পাছারে সম্মান দেখাইয়ার লাইগা বাম কয়। আমার আর আবার এত ভালোবাসা মুখে আহে না, তাই আমি কইছি হোগা। ভালো করছি না ভাই? আপনি আমাদের দলে আইয়া পড়েন ভাই। মিল্লা কইল্লা কাম কইরলা আমাগোই হইব এখনকার রাজা। ক্ষমতার লোভে ভালো জিনিস নয় আজমল। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে বরাবরই সন্তুষ্ট ছিলাম আর আছি। শুধু, শুধু ইঙ্গুলগুলোর উপরে এত রাগ কেন আপনার? এরা যতই ছোট প্রাণী হোক না কেন, হোগারে কি লাগে না তাকে? ভাইরে, কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকছো? তা শোনার অভ্যাস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, বাঁচালেন ভাই। এরপর আজমল নিজের মতো করে বকবক করতেই থাকলো। শুধু শুনছে কিনা বোঝা গেল না। কারণ সে ব্যাকটেরিয়া নাম মনে করায় ব্যস্ত। এ সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কেউ শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে একথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিছু করে না।